শুরু করছি। তো যান্ত্রিক সমস্যার কারণে আমাদের ক্লাসটি সাউন্ড রেকর্ডিং হচ্ছিল না। আমি আবার প্রথম থেকে শুরু করছি। আশা রাখি তোমরা এখনো ভালো আছো, সবাই সুস্থ আছো। সুস্থ থাকাটাই কামনা করি। আমরা তাপগতিবিদ্যার চ্যাপ্টার থেকে আলোচনা করছিলাম। গত ক্লাসগুলোতে আমরা তাপগতিবিদ্যার চ্যাপ্টারের থার্মোমিটার, তাপমাত্রা, থার্মোমিটার, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এর বিভিন্ন সমীকরণ, এক্সপ্লেনেশন এগুলো আমরা করেছি। এখন আজকে আমরা দেখব যে এই তাপগতিবিদ্যার চ্যাপ্টারে আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে। সেটা হলো মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপটা কি? মোলার আপেক্ষিক তাপ হলো কোনো পদার্থ বা গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থ বা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। তোমরা লক্ষ্য করেছো যে কাকে বলে? এটা যে কোনো পদার্থ হতে পারে অথবা গ্যাস হতে পারে, তার 1 মোল পরিমাণ পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাপমাত্রা বৃদ্ধি করতে গেলে তাপের লাগবেই, তাহলে 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সে পরিমাণ তাপকে বলা হলো ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ। তার একক হলো জোল, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স। ঠিক আছে, মোলার আপেক্ষিক তাপ জোল, মোল ইনভার্স, ক্যালভিন ইনভার্স। এই হলো আমাদের মোলার আপেক্ষিক তাপ কি এবং তার কি বলে একক। তো মোলার আপেক্ষিক তাপ আবার দুই প্রকারের হয়। একটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে তার সংজ্ঞাটা আমরা দেখে নেই, তারপরে তার এক্সপ্লেনেশনে যাব। তো চাপ স্থির রেখে কোনো গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে এবং একে সিপি দ্বারা প্রকাশ করা হয়। কাকে বললাম আমরা? যে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে, একে সিপি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করা হয়? সিপি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো সিপি, এই পিটা একটু লক্ষ্য করে দেখো যে এই পিটা একটু ছোট্ট করে নিচে লেখা হয়েছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে কি স্থির থাকবে? চাপ স্থির থাকবে। এখানে কি স্থির থাকবে? চাপ স্থির থাকবে। আচ্ছা, তো চাপ স্থির থাকলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমাকে যে পরিমাণ তাপের প্রয়োজন পড়বে সেটাকে বলা হবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে এই মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে বন্ধুরা আমরা এখন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করব। আর গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুই ধরনের হতে পারে। তার মধ্যে প্রথমটি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এবং যাকে সিপি এইভাবে নিচে ছোট্ট করে পি দ্বারা প্রকাশ করা হয়। যেটি কনস্ট্যান্ট থাকবে বা যেটি স্থির থাকবে সেটিকে এভাবে ছোট করে লিখতে হবে। আমরা দেখে বুঝতে পাচ্ছি যে এই যে মোলার আপেক্ষিক তাপটা আমরা নির্ণয় করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে গ্যাসের উপর এটা নির্ণয় করা হবে তার চাপটাকে আমাদের কোনোভাবে ফিক্সড রাখতে হবে বা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটি দেখি আসো। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটি হচ্ছে, যদি চাপ স্থির রাখি এবং চাপ স্থির রেখে পদার্থের 1 মোলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে পারি বা 1 কেলভিন বৃদ্ধিতে আমাদের যে পরিমাণ তাপটা লাগবে তাকেই ওই পদার্থের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। যেমন চাপ স্থির রেখে আমরা যদি m মোল বস্তুর তাপমাত্রা
ডিটি কেলভিন অথবা আমরা বলতে পারি ডেল্টা টি কেলভিন বৃদ্ধি করতে চাই, এবং তার জন্য যদি ডি কিউ জুল আমাদের তাপ লাগে কিংবা যদি ডেল্টা কিউ জুল তাপ লাগে, তাহলে আমরা সিপি ইজ ইকুয়ালস টু বলতে পারবো, এই যে এখানে যেটি লেখা হচ্ছে সেটিকে আবার দেখাই আমরা, ডি কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডি টি। 1 মোলের জন্য হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে এখানে একটা ঐকিক নিয়ম করা হয়েছে, ডি কিউ ডিভাইড বাই এম, তারপরে আবার ডি কিউ ডিভাইড বাই এম ইন্টু ডিটি। 1 মোল বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে সুন্দরভাবে ঐকিক নিয়ম করলে সূত্রটি এরকমেরই আসবে। এছাড়াও আমরা যদি ডেল্টা দ্বারা প্রকাশ করি তাহলে কি হতে পারে, সিপি ইজ ইকুয়ালস টু ডেল্টা কিউ এম ইন্টু ডেল্টা টি। যেভাবেই লেখো না কেন তোমার সূত্রটি সঠিক হবে। এখন এই যে জিনিসটি বা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এর একক কি? এর একক হচ্ছে, আমরা জানি যে তাপের একক হচ্ছে জুল, মোলের একক হচ্ছে মোল, আর টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন। তাহলে আমার এককটা আসবে জুল পার মোল পার কেলভিন, এই জন্য এককটা আমরা লিখেছি জুল পার মোল পার কেলভিন। চাপ স্থির ছিল, স্থির চাপের ক্ষেত্রে চাপ স্থির ছিল, আর এখন এসে স্থির আয়তনের ক্ষেত্রে এসে আয়তন স্থির হচ্ছে, আর বাকি সবগুলো জিনিস একই আছে। এখন আমরা দেখব যে এই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের যে সমীকরণ এবং তার একক, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, বন্ধুরা, আমরা এখন গ্যাসের যে আরও একটি মোলার আপেক্ষিক তাপ রয়েছে সেটি নিয়ে আলোচনা করব, আর এটি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে বলে এটাকে সিভি দ্বারা প্রকাশ করা হয়, এভাবে ছোট্ট করে সি এর পাশে যেটি কনস্ট্যান্ট থাকে সেটিকে লিখতে হয়, যেখানে এটি হচ্ছে আয়তন ভি। এখন স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ তথা সিভি এর সংজ্ঞা হচ্ছে, যদি আয়তন আমরা গ্যাসের কোনোভাবে স্থির রাখতে পারি তাহলে 1 মোল গ্যাসের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটিকে আমরা বলবো ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তথা সিভি। তাহলে যদি কোনো একটা গ্যাসের আয়তন স্থির রেখে তার এম মোলের তাপমাত্রা ডিটি কেলভিন বৃদ্ধি করতে যদি আমাদের ডিকিউ জুল পরিমাণ তাপ লাগে, তাহলে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের লাগবে ডিকিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডিটি পরিমাণ তাপ। আর এটি হচ্ছে আমাদের কি বলতো, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ তথা সিভি। এখানে কিন্তু সেটিকে এভাবেই দেখানো হয়েছে। এছাড়াও আমরা যদি এই ডিটি না লিখে জিনিসটিকে ডেল্টা টি লিখি, আর যদি ডিকিউ না লিখে জিনিসটিকে ডেল্টা কিউ লিখি, তাহলে কিন্তু সিভি ইজ ইকুয়ালস টু আমাদের আসবে ডেল্টা কিউ ডিভাইড বাই এম ইন্টু ডেল্টা টি। এখন এরও একক কিন্তু আগের মতনই জুল পার মোল পার কেলভিন হবে, কারণ ডেল্টা কিউ এর একক হচ্ছে জুল, মোলের একক মোল, আর টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন। তাহলে আসছে জুল পার মোল পার কেলভিন, অর্থাৎ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের একক জুল পার। প্রথম যে সমীকরণটা আছে, মাঝে মাঝে সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে,
প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণটা একটু লক্ষ্য করো। এখানে অনেকগুলো সমীকরণ আছে, 13-14টা সমীকরণ আছে। এই সমীকরণগুলো একটু লক্ষ্য করো যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ইয়েস, এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই তো মনে পড়ে, ঠিক আছে। এখন এই ডিডব্লিউর পরিবর্তে লেখা যাচ্ছে পারে পিডিভি। তাহলে ডিকিউ সমান সমান হলো ডিইউ প্লাস পিডিভি, ডিইউ প্লাস পিডিভি। এখন তারপরে এখানে দেখো যে সমীকরণগুলো আছে, ডেল ডব্লিউ সমান সমান পি ভি টু মাইনাস ভি ওয়ান, কৃত কাজের পরিমাণ। তারপরে আছে পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু ধ্রুবক। এখানে গামা হলো স্থির যে মোলার আপেক্ষিক তাপ ছিল, একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি, আর একটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি। এই সিপি এবং এই সিবি এর অনুপাতকে বলা হয় গামা বলা হয়। গামা সমান সমান সিপি বাই সিবি, ঠিক আছে। গামা সমান সমান সিপি বাই সিবি। এখানে আরো কিছু সমীকরণ আছে, পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকাল টু পি টু ভি টু, ঠিক আছে। তো এইভাবে প্রায় 14টা সমীকরণ এখানে দেওয়া আছে, যে সমীকরণগুলো তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। 14টা সমীকরণ এখানে দেওয়া আছে। এই সমীকরণগুলো একটু ভালোভাবে লক্ষ্য করে রাখবে এবং প্রয়োজনে লিখে রাখবে। অবশ্যই এগুলো বইতেও আছে, তারপরেও একটু মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করবে, তাহলে এগুলো আমাদের কাজে আসবে। এখন আমরা চলে যাব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আমরা এর আগে তাপগতিবিদ্যার শূন্য সূত্র পড়েছিলাম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়েছিলাম। এখন আমরা দেখব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা বিজ্ঞানে চারজন বিজ্ঞানী 4 রকম ভাবে আলোচনা করেছেন। আলোচনা করলেও তার বিষয়বস্তু কিন্তু একই। প্রথমে কার্নো, সাদি কার্নো, আমরা কার্নোর ইঞ্জিন সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব সুযোগ পেলে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কার্নো বললেন, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর সক্ষম এমন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। তাহলে যন্ত্র দ্বারা কাজ করি আমরা প্রতিনিয়তই, প্রতি যন্ত্রের সাথে, এই যে আমি এখন তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিচ্ছি, এখানে অনেকগুলো যন্ত্র কাজ করতেছে। তো গাড়ি থেকে শুরু করে অনেক রকমের যন্ত্র আছে। তো কোনো সব যন্ত্রকেই কাজ করাতে হলে তাকে শক্তি সরবরাহ করতে হয়। কোনোটাতে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করতে হয়, কোনোটাকে তাপ শক্তি সরবরাহ করতে হয়, কোনোটাকে জ্বালানি ব্যবহার করতে হয়। তো শক্তি সরবরাহ না করলে যন্ত্র কাজ করে দিতে পারে না। তো কার্নো বললেন যে যন্ত্রকে যদি আমি তাপ দেই, তাহলে সেই সবটা তাপকে সে কাজে রূপান্তর করতে পারে এমন যন্ত্র, এমন আদর্শ যন্ত্র নির্মাণ করা আদৌ সম্ভব নয়। এমন আদর্শ যন্ত্র নির্মাণ করা আদৌ সম্ভব নয়। তাহলে এটা হলো কার্নোর বিবৃতি। এরপরে চলে যাব আমরা প্লাঙ্কের বিবৃতি। পাশে প্লাঙ্কের ছবি আছে। প্লাঙ্ক বললেন যে, কি বললেন প্লাঙ্ক বললেন যে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে, অবিরামভাবে অর্থাৎ কন্টিনিউয়াসলি, কোনো গ্যাপ দেওয়া যাবে না, অবিরামভাবে কাজে পরিণত করবে, অথচ পরিবেশের কোনো ক্ষতি করবে না বা পরিবেশের কোনো পরিবর্তন হবে না। তাহলে এমন কোনো ইঞ্জিন নির্মাণ করা আদৌ সম্ভব হয়নি। যত ভালো ইঞ্জিনই তৈরি করি না কেন, সব ইঞ্জিনেই কিছু না কিছু কোনো না কোনোভাবে পরিবেশকে ক্ষতি করে। আজকের এই শিল্পায়ন যুগে সারা পৃথিবীতে কোটি কোটি শিল্প কলকারখানা গড়ে উঠেছে। এ থেকে প্রতিনিয়তই লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ টন বর্জ্য পদার্থ বেরিয়ে আসছে, বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছে। এই বিষাক্ত গ্যাস বর্জ্য পদার্থ আমাদের পরিবেশকে নানাভাবে কলুষিত করছে, যার ফলে খরা হচ্ছে, বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, নানান প্রাকৃতিক বিপর্যয়গুলো দেখা দিচ্ছে।
আজকের এই কোভিড মহামারীতে অনেকে বলে থাকেন যে এটা আসলে প্রকৃতির একটা প্রতিশোধ। কারণ আমরা প্রকৃতির উপরে নানাভাবে অত্যাচার করেছি। তাই প্রকৃতি আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে। এ কারণে পৃথিবীর অধিকাংশ কলকারখানা এখন বন্ধ। অধিকাংশ মানুষ আজ গৃহবন্দী। অধিকাংশ মানুষ আজ কর্মহীন হয়ে আছে। অধিকাংশ মানুষ একটা অদৃশ্য ভাইরাসের কাছে বন্দী হয়ে আছে। এরই মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং যারা অসুস্থ হয়ে আছে কোভিড-19 আক্রান্ত হয়ে তাদের সুস্থতা কামনা করি। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমাদের দৈনন্দিন জীবন যাতে আবার স্বাভাবিক হয় সেই প্রত্যাশাই রাখছি। তো প্লাঙ্ক বললেন যে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তারপরে ক্লোসিয়াস, পাশে তার ছবি দেওয়া আছে। ক্লোসিয়াস one of the renowned scientist of the world. ক্লোসিয়াস বললেন যে বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণতার বস্তুতে থেকে নিম্নতর উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। বস্তুটা শীতল আছে, তাহলে ক্লোসিয়াস বললেন যে শীতল বস্তুটা থেকে তাপ যন্ত্র ছাড়া অধিক উষ্ণতর বস্তুতে স্থানান্তর করা সম্ভব নয়। স্থানান্তর করতে গেলে কি প্রয়োজন পড়বে? একটা যন্ত্রের প্রয়োজন পড়বে। তাহলে যন্ত্র ছাড়া তাপ স্থানান্তর করা বা যন্ত্র ছাড়া তাপকে কাজে পরিণত করা সম্ভব নয়। এটা ছিল ক্লোসিয়াসের বিবৃতি। এবং সর্বশেষ হলো ক্যালভিনের বিবৃতি। ক্যালভিন বললেন কোন বস্তুকে এর পারিপার্শ্বের শীতলতম হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এমনিই পরিবেশটা শীতল আছে, এমনিই শীতল আছে, সেটাকে আরো শীতল করে কাজের অবিরামভাবে কাজ পাওয়া সম্ভব নয় বাইরের শক্তির ছাড়া, বাইরের কোনো এজেন্ট ছাড়া বা দ্যাট ইজ ইঞ্জিনের সাহায্য ছাড়া। শীতল বস্তুটাকে আরো শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব হবে না। এটা হলো আমাদের ক্যালভিনের বিবৃতি। তো আমরা এই 4টা বিবৃতি দেখলাম। আমরা এই বিবৃতিগুলো আবার একটু প্রথম দিকে থেকে যাই। প্রথমটা হলো কার বিবৃতি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কার্নোর বিবৃতি। কার্নোর বিবৃতির পরে কার বিবৃতি আসলো? কার্নোর বিবৃতির পরে আসলো প্লাঙ্কের বিবৃতি। প্লাঙ্কের বিবৃতির পরে কার আসলো? প্লাঙ্কের বিবৃতির পরে আসলো ক্লোসিয়াসের বিবৃতি। ক্লোসিয়াসের বিবৃতির পরে কে আসলো? ক্লোসিয়াসের বিবৃতির পরে আসলো ক্যালভিনের বিবৃতি। এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পরীক্ষায় যদি বলা হয় যে তাপগতিবিদ্যার সূত্রটি লিখো, তখন তোমাদের কনফিউশন হতে পারে যে 4টাই কি লিখবো কিনা 1 নাম্বারের জন্য। না, 4টা লেখার দরকার নেই। যে কোনো একটা বিবৃতি যেটা তুমি ভালোভাবে মনে রাখতে পেরেছো সেই বিবৃতিটাই লিখবে। 4টা লেখার দরকার নেই, যে কোনো একটা লিখলেই হবে। আর যদি নির্দিষ্ট করে বলা থাকে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ক্যালভিনের বিবৃতিটি লেখো, তখন তোমাকে ক্যালভিনের বিবৃতিটি লিখতে হবে। যদি বলে যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্লাঙ্কের বিবৃতিটি লেখো, তাহলে তোমাকে প্লাঙ্কের বিবৃতিটি লিখতে হবে। আর যদি কোনো সায়েন্টিস্টের নাম উল্লেখ না করে, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা ভালোভাবে মুখস্থ করেছো বা ভালোভাবে আয়ত্ত করেছো, ভালোভাবে যেটা বোঝো সেটাই লিখবে। ঠিক আছে? তারপরে দেখো এখানে এই সম্পর্কিত আরো বেশ কিছু সমীকরণ আছে। আমরা কিছু সমীকরণ তার আগে দেখেছি, এখন আবার কিছু সমীকরণ দেখব যেগুলো এন্ট্রপিক কিছু সমীকরণ আছে, তারপরে দক্ষতার কিছু সমীকরণ আছে এবং সম্পাদিত কাজের কিছু সমীকরণ আছে। তো প্রথম সমীকরণটা একটু লক্ষ্য করো, যেখানে বলা হচ্ছে যে ডিকিউ সমান সমান কি ডব্লিউ সমান সমান Q1 মাইনাস Q2, অর্থাৎ গৃহীত তাপ থেকে বর্জিত তাপ বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হবে যে আমাদের সম্পাদিত কাজ, সেটা হবে আমাদের সম্পাদিত কাজ। একইভাবে দক্ষতা ইটা সমান সমান হচ্ছে W বাই কিউ, অথবা দক্ষতাকে আবার যদি লেখা যায় তাপমাত্রার সাহায্যে লেখা যায় দক্ষতা ইটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1। এটাকে যদি আবার আমরা দক্ষতাকে পার্সেন্টেজের সাহায্যে সাধারণত লেখা হয়, তাহলে দক্ষতা ইটা সমান সমান 1 মাইনাস T2 মাইনাস T1 divided by into 100%, into 100%। তো এই পার্সেন্টেজে লিখলে তারপরে এখানে আরো একটা সমীকরণ আছে যে এন্ট্রপি।
এন্ট্রপি ডিএস সমান সমান ডিকিউ বাই টি অথবা ডিকিউ সমান সমান এম এল। এল হলো এখানে ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ। তারপরে আবার আছে ডিএস সমান সমান ইন্টিগ্রেশন টি1 টু টি2 ডিকিউ বাই টি ডি কিউ এম এস ডিটি। এই হলো আমাদের তাপ গতিবিদ্যার তিনটা সূত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আজকে এই পর্যন্তই। তো আমরা পরবর্তী ক্লাস তোমাদেরকে নোটিশের সাহায্যে জানিয়ে দেব। আজকে আমরা যে আলোচনাগুলো করলাম বাসায় দেখবে, যদি কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তীতে আমার সাথে আলোচনা করবে। আর আশা রাখি আমাদের এই তাপগতিবিদ্যা চ্যাপ্টার সম্পর্কিত যে আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, বাড়িতে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।